সদ্য বিয়ে করা এক ষোড়শী কন্যাকে রেখে ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে গেল লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। নতুন বধূর মুখদর্শন পর্যন্তও করেনি, ছেলেকে আটকাতে দৌড়ে গেলেন রুবেনা শেখ। হাত টেনে ধরল তাসফিনের। এটা কি করছিস তুই তাসফিন? বিয়ে করা বউ ফেলে তুই এইভাবে চলে যাচ্ছিস? শক্তপোক্ত পুরুষটি ভারী স্বরে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম মা, তুমি আমাকে বলেছিলে বিয়ে করতে, করেছি বিয়ে। এখন প্লিজ আমাকে ছেড়ে দাও। এক পল অপেক্ষা করলো না তাসফিন, বেরিয়ে এলো গাড়ির দিকে। সঙ্গী হলো তার ছোট ভাই সৌহার্দ্য শেখ। ছেলের এহেন কাণ্ডে হতভম্ব রুবেনা শেখ। গাড়ি বেরিয়ে গেল দ্রুত গতিতে। একবারের জন্যেও থামলো না তা। বিয়ে বাড়িতে ইতিমধ্যে কানা ঘোষা শুরু হয়েছে। নতুন বর এইভাবে মেয়েকে ফেলে চলে গেল কেন? আচ্ছা, তবে কি মেয়ের মাঝে কোনো খুঁত রয়েছে? একের পর এক বাজে মন্তব্য শুনতে পাচ্ছে ফারহা আহমেদ। সদ্য মেহেদিরাঙা হাতের দিকে তাকিয়ে আছে ফারহা আহমেদ। বিয়ের বেনারসি পরিহিত এই রমণীর বয়স সবে 16। এসএসসি পরীক্ষার রেজাল্ট আসার পরপরই নিজের বিয়ের কথা শুনে চমকে ছিল মেয়েটা। বড় মামা জয়নাল আহমেদের বন্ধুর ছেলে তাসফিন শেখ, ওনার মা রুবেনা শেখ এক দেখাতেই পছন্দ করেছেন ফারহাকে। ছেলে 6 মাসে একবার বাড়ি মুখ হয়, এবারেও তাই হলো। ছেলে আসার সঙ্গে সঙ্গে বিয়ের জন্য মরিয়া হয়ে ওঠেন রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ। নিজের বিয়ে নিয়ে মা বাবাকে ব্যস্ত হতে দেখে রেগেছিল তাসফিন। এক্ষুনি সে বিয়ে নামক প্যারা নিতে চাচ্ছিল না, অথচ রুবেনা শেখ মানতে নারাজ। ছেলেকে বিয়ে দেবেন মানে দেবেনই। নাওয়া খাওয়া বন্ধ করে হসপিটালে ভর্তিও পর্যন্ত হয়েছেন তিনি। মায়ের এমন কাণ্ড দেখে হতাশ হয় তাসফিন। এক প্রকার বাধ্য হয়েই বিয়েতে মত দিয়েছে সে। আশ্চর্যের ব্যাপার, তার দুটো শর্ত ছিল। এক, সে মেয়েকে দেখবে না, ডিরেক্ট বিয়ে করবে। 2, বিয়ে হওয়ার সাথে সাথেই সে সমুদ্রে ফিরে যাবে। রুবেনা শেখ প্রথমত ব্যাপারটা আমলে নিলেন না, কিন্তু যখন দেখলেন সত্যি সত্যি ছেলে তার বিয়ে করে চলে গেছে, তখনই আকাশ ভেঙে পড়ল মাথায়। নিজের কথাগুলো ভেবে ভেবে হতাশ হচ্ছে ফারহা। কান্নায় ভেঙে পড়তে চাইছে আখিদয়। টুপটুপ করে অশ্রুকণা গড়িয়ে পড়ছে রাঙা হাতের তালুতে। সে কাঁদছে তার ভাগ্য নিয়ে। এভাবে একটা মানুষ তাকে অপমান করলো। কি হচ্ছে কি ভাইজান? আপনি তো বলেছিলেন আপনার বন্ধুর ছেলে ভদ্র সভ্য। এক কথায় আমি মেয়ে দিতে রাজি হয়েছিলাম, এখন কি হচ্ছে এগুলো? আরিফা আহমেদের কথায় নিজের ওপর হতাশ হচ্ছেন জয়নাল আহমেদ। এগিয়ে গেলেন তাসফিনের বাবা মায়ের দিকে। কি হলো এটা রিজওয়ান? তোর ছেলে ওভাবে? হাত জোর করে ধরলেন রিজওয়ান শেখ। সত্যি ভাই, আমরা বুঝতেই পারিনি তাসফিন এরকম কিছু করবে। রুবেনা শেখ আকুতির স্বরে বলেন, দেখো জয়নাল ভাই, আপনি যদি বলেন আমি আমার ছেলের বউকে নিয়ে যেতে চাই, মেয়েটা আমাদের সঙ্গেই থাকুক। তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলেন আরিফা আহমেদ, না, আমার মেয়েকে পাঠাবো না ওখানে। রুবেনা শেখ এগিয়ে এসে হাত দুটো ধরলেন আরিফা আহমেদের। আপা, এরকম করবেন না, ফারহা তো এখন আমার ছেলের বউ, ওকে নিয়ে যেতে দিন না। আরিফা আহমেদ শুনতে নারাজ, গম্ভীর স্বরে সাফ সাফ জানিয়ে দিলেন, না আপা, এটা সম্ভব নয়। আপনার ছেলে যখন ফেলেই চলে গেছে, তাই আমার মেয়েকে আমি এমনভাবে তো বিদায় দেব না। যদি কখনো আপনার ছেলে নিজের থেকে এসে মেয়ের হাত চায়, তবেই ফারহা যাবে, নয়তো না। চাপা দীর্ঘশ্বাস ফেললেন রুবেনা শেখ। তাসফিন কবে ফিরবে তারই তো নিশ্চয়তা নেই। সেখানে ফারহাকে এসে নিয়ে যাবে, সেটা ভাবা বিলাসিতা। আপা, আরেকটিবার কি ভাবা যায় না? আরিফা আহমেদ চুপ রইলেন। অর্থাৎ তিনি যা বলেছেন তাই হবে। রাতের শেষ প্রহরে আকাশ এখনো ঘুমন্ত, কালচে নীল আধারে মোড়া। দূর থেকে মৃদু হাওয়া বয়ে আসছে, গাছের পাতাগুলো অলসভাবে দুলতে থাকে। জানালা দিয়ে প্রবেশ করছে সেই মৃদু হাওয়া। হঠাৎই পূর্ব দিগন্তে একটা ফিকে আলো ফুটে ওঠে, একটা হালকা নীলচে আভা।
যেন অন্ধকারের গায়ে প্রথম স্পর্শ লাগলো ভোর। ধীরে ধীরে সূর্যি মামা উকি দিতে লাগলো। জানালার কাছে টানানো সফেদ পর্দা হাওয়ায় দুলছে। সাজের এই ঈষৎ আলো এসে মুখশ্রী জুড়ে আলোকিত করেছে ফারহার। সদ্য লেগে আসা ঘুমটা ভেঙে গেল। উঠতে ইচ্ছে করছে না তার। চুপটি করে বসে রইল বিছানার পাশে। রাতের বেনারসি জড়ানো চোখের কাজল লেপ্টে আছে। রাতের ঘটনাটা মিটমাট করতে ভোর মধ্যপ্রহর। শেষ বেলায় রুবেনা শেখ এসেছিলেন ফারহার কাছে। চোখে মুখে মলিনতা ছিল। মায়ের পরশে ছুঁয়ে দিলেন ললাট। ছোট্ট করে বলেছেন, আমি খুব শীঘ্রই নিয়ে যাব তোকে। প্রতিউত্তরে কিছুই বলেনি ফারহা। রুবেনা শেখ বেরিয়ে যেতেই হাউমাউ করে কেঁদেছে ফারহা। লোকটি তাকে রেখে চলে যাবে যেহেতু, তাহলে বিয়ে কেন করেছিল? প্রতিউত্তরে কিছুই বলেনি ফারহা। রুবিনা শেখ বেরিয়ে যেতেই হাউমাউ করে কেঁদেছে ফারহা। লোকটি তাকে রেখে চলেই যাবে যেহেতু, তাহলে বিয়ে কেন করেছিল? মস্তিষ্ক জুড়ে হাজারো প্রশ্ন, অথচ উত্তর মেলাতে পারছে না সে। শেষমেশ একটু ঘুম লেগেছিল, অথচ ভোরের আলো ছুঁয়ে দিয়েছে তার নেত্র পল্লব। তন্দ্রা কেটে গিয়েছে তার। দরজা ঠেলে ভেতরে এলেন আরিফা আহমেদ। পেছনে পেছনে এলেন সাজ্জাদুল আহমেদ। পঙ্গুত্বের অভিশাপে আজ তিনি হুইল চেয়ারে বসে। তারপরেও মেয়ের এমনতর অবস্থায় আসবেন না, তা কি করে হতে পারে? মুখশ্রী জুড়ে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। বুকটা হা হা করে কেঁদে উঠলেন আরিফা আহমেদ। সাজ্জাদুল আহমেদের বন্ধু জয়নাল আহমেদ বলেছিল বলেই আরিফা আহমেদ দ্বিমত করেননি বিয়েতে। এক বাক্যে রাজি হয়েছিল। কিন্তু শেষমেশ মেয়েটার কি অবস্থা হয়েছে? কাছে গিয়ে তার মাথাটা বুকে চেপে ধরলেন তিনি। ফারহা, কষ্ট পাস না মা, দেখবি জামাই এসে ঠিক তোকে নিয়ে যাবে। তাসফিন এসে তাকে নিয়ে যাবে। কথাটা বিশ্বাস করতে পারল না ফারহা। তবে সে আশাও রাখে না। চলে গিয়েছে বলে কি সে নিজেকে ভাসিয়ে দেবে? এটা তো হতে পারে না। চেয়ার ঠেলে ঠেলে এগিয়ে এলেন সাজ্জাদুল আহমেদ। দেখ মা ফারহা, তুই এসব নিয়ে ভাবিস না অতটা। আর তুই তো কোনো কালেই মানুষের কথা তেমন একটা ধরিস না, আজকেও ধরবি না। মৃদু হাসলো ফারহা। স্বভাব সুলভ হাস্যোজ্জ্বল মুখে বলে, আচ্ছা মা বাবা, তোমরা কেন এত চিন্তা করছো? আমি একবারও বলেছি আমার কষ্ট হচ্ছে? না তো। দেখো, লোকটি ছেড়ে চলে গেছে কেন তা আমি জানি। তবে যদি কখনো ফেরে, তখনও কি হবে আমার জানা নেই। কিন্তু তাই বলে যে বাচ্চা ছেড়ে দেব, তা তো হতে পারে না। এই তো এসএসসি রেজাল্ট দিল, এখন কলেজের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তো। স্বস্তির নিঃশ্বাস ফেললেন আরিফা আহমেদ। যাক, মেয়ের মনের ওপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি ঘটনাগুলো। আমার লক্ষ্মী মেয়েটা। ফারহা ব্যস্ত পায়ে উঠে দাঁড়ালো, অস্থির কণ্ঠে বলল, মা বাবা, যাও না, আমাকে এখন একটু বেনারসিটা ছাড়তে দাও। এত ভারী ভারী জিনিসগুলো আমি রাখতে পারছি না। হেসে ফেলফা আহমেদ সাজ্জাদুল আহমেদকে নিয়ে বেরিয়ে পড়লেন। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল ফারহা। বধূর সাজে সেজেছিল এক পুরুষের জন্য, যাকে সে চেনে না জানে না, অথচ তার নামে কবুল করেছে। আচ্ছা, লোকটা তাকে কি একবারও দেখেনি? হয়তো বা না। যদি দেখতো তাহলে কি চলে যেতে পারতো? পাশের ফোনটি তুলে নিজের দুটো ছবি তুলে রাখলো সে। কখনো যদি সেই অচেনা পুরুষ তার সামনে আসে, তবে দেখাবে, বলবে, দেখুন, আপনার জন্য বধূ সেজেছিলাম, কিন্তু আপনি তো দেখলেন না, আর আমাকে বধূ বেশে আপনও করে নিলেন না। সকাল, যখন সূর্যের আলো ধীরে ধীরে উঁচু হতে শুরু করে, প্রকৃতি নতুনভাবে জাগ্রত হয়ে উঠছে। পাখিরা গান গায় এবং শীতল বাতাসে সতেজতা ভরে উঠেছে। গ্রামের সুন্দর এই দৃশ্য যে দেখবে সেই মোহিত হবে। সালোয়ার কামিজ পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল ফারহা। সঙ্গে আছে কলেজের বান্ধবী আর বড় মামার মেয়ে স্নেহা। কলেজে আজকে পরীক্ষা আছে দুজনের। আপাতত কলেজে যেতেই হবে। দুদিন ধরে দুম জ্বর থাকার কারণে খুব একটা পড়তে পারেনি ফারহা। এখন হাঁটতে হাঁটতে বইয়ের পাতায় চোখ বোলাতে লাগলো। কিরে ফারহা, এখনো কি পড়ছিস?
স্নেহার কথায় দুম করেই বইটা বন্ধ করে দিল ফারহা। পড়বো না তো আর কি বা করব? তুই কি আমাকে দেখাবি? নিজে তো একটা শব্দও পারিস না। স্নেহা ৩২ পাটি দাঁত বের করলো। পড়াশোনা কোনো কালেই মাথায় ঢোকে না তার। কলেজ গেটের কাছাকাছি আসা মাত্রই নজরে এলো সায়র, তাদের ব্যাচমেট। সায়রকে দেখে নাক সিটকায় ফারহা। যখনই দেখে তখনই বলবে, ও ফারহা, তোমার কি অবস্থা? পড়াশোনার কি খবর? আচ্ছা, তুমি কি পরীক্ষায় অংশগ্রহণ করবে তো? ভেংসি কাটলো ফারহা। সে পড়াশোনা করবে না, পরীক্ষা দেবে না, তাতে তার কি? সবসময় ছুকছুক করে খালি। স্নেহা কনুই দিয়ে ধাক্কা দিলেও ফারহাকে ফিসফিসিয়ে বলল, ওই দেখ ফারহা, সায়র ভাইয়া। ফারহা ফের নাক কুচকে নিল। কিসের ভাইয়া? ওই স্নেহা, ও আমাদের বয়সী, বুঝলি, ভাইয়া ডাকার কি আছে? দাঁত বের করে হেসে ফেলল স্নেহা। সায়র শক্তপোক্ত এক যুবক, তাকে দেখে বোঝার উপায় নেই সে সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। যেমন চেহারা, তার ঠিক তেমন উল্টো মন। মেয়েদের সাথে গায়ে পড়ে বন্ধুত্ব করতে চায়। ফারহা এক প্রকার পাশ কাটিয়ে চলে যেতে নিলে সায়র অল্প বিস্তর দৌড়ে এগিয়ে এলো। এই ফারহা, চলে যাচ্ছ যে? ফারহা মেকি হেসে দেখিয়ে আওড়ালো, আরে যাচ্ছিলাম তো অফিস রুমে, আজকে ফি জমা দিতে হবে। সায়র হাসলো। হাসি দেখে গা পিত্তি জ্বলে ওঠে ফারহার। স্নেহা ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, চল চল, দেরি হয়ে যাবে তো। ফারহা একটু টেনে বলে, হ্যাঁ সায়র ভাইয়া, আমরা বরং আসি কেমন? আমাদের ফি দিয়ে আবার হল খুঁজতে হবে। সায়র বেশ বুঝতে পারছে তাকে পাত্তা দিচ্ছে না ফারহা। রাগের চোয়াল শক্ত হয়ে এলো তার। মস্তিষ্ক জানান দিল সে তো এই মেয়েকে পটিয়েই ছাড়বে। অফিস রুমে ফি জমা দিয়ে হল রুমে চলে গেল ফারহা। সিট খুঁজে নিল নিজের। পরীক্ষা শুরু হওয়ার আরও ৩০ মিনিট বাকি আছে। এতক্ষণ ক্লাসে বসে থাকতে মোটেও ভালো লাগছে না। এই স্নেহা, চল বাইরে যাই। নিজের পছন্দের একজন ফ্রেন্ডের সাথে গল্প জুড়েছে স্নেহা। এহেন মুহূর্তে ব্যাঘাত ঘটায় বিরক্ত হলো বোধ হয়। যা তো, এখন পারবো না। বগল দাবা করে স্নেহাকে নিয়ে বেরিয়ে এলো ফারহা। বেচারি স্নেহা তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। তার পছন্দের মানুষ বলতে গেলে ক্রাশ, তাকে রেখে এই ফাজিলটার সঙ্গে এখন ঘুরঘুর করতে হচ্ছে। গাল ফুলিয়ে হাঁটছে স্নেহা। একটু দূরে যেতেই নজরে এলো তাদের এলাকায় থাকা চেয়ারম্যানের বড় ছেলের বউকে। মহিলা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে ফারহার পানে। ফারহা ওনাকে দেখেও কিছুই বলল না, উল্টো মুখ বাঁকিয়ে যেতে লাগলো। পাশে থাকা আরেকজনকে চেয়ারম্যানের বউ ফিসফিসিয়ে বলতে লাগলো, এই তো সেই মাইয়াটা, তাই না, যারে জামাই বিয়ে করে ফালাইয়া গেছে? অনাকাঙ্ক্ষিত বাক্যগুলো কর্ণকুহর হয়ে যেতেই রাগে ফেটে পড়ল ফারহা। পা জোড়া থেমে যায় তার। তাদের কথোপকথন চলছে। আরে হ্যাঁ, এই মেয়েটাই তো, দেখো কেমন নির্লজ্জের মতো করে ঘুরে বেড়াচ্ছে। ছি! চুপ থাকতে পারল না ফারহা। রাগে দুবাদা পা ফেলে ওদের দিকে এগিয়ে গিয়ে বলল, আমাকে আমার জামাই বিয়ে করে ফেলে যাক বা নিয়ে যাক, তাতে আপনাদের কি? আপনাদের তো আর বিয়ে করে ফেলে যায়নি। তারপর সমালোচনা না করে নিজের চরকায় তেল দিন। আর যদি আমাকে নিয়ে কানাঘুষা করতে শুনি না, তাহলে চুলগুলো আর একটাও মাথায় থাকবে না। মহিলা দুজন থতমত খেয়ে গেল। একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে চেয়ারম্যানের বউ বলে ওঠে, সি সি, কি বেহায়া মেয়ে গো তুমি, লজ্জা বলতে কিছুই নেই? না, নেই। মুখের মুখের উপর উত্তর দিয়ে পা বাড়ায় ফারহা। পরীক্ষা দেবে না সে। ১ বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভাসতে লাগলো। একটা অচেনা পুরুষ, যার জন্য আজকেও তাকে কথা শুনতে হচ্ছে। আচ্ছা, সে কেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতিগুলোকে নিয়ে গেল না? ফারহাই বা কেন লোকটার নামে নাক ফুল হাতের নোয়া পরে বেড়ায়? ফাইলপত্র রেখে বাইরের উদ্দেশ্যে বেরিয়ে গেল ফারহা। স্নেহা জিনিসগুলো নিয়ে ছুটতে লাগলো তার পিছু পিছু। ফারহা বেরিয়ে গেছে অনেক আগেই, তাকে খুঁজে পাওয়ার উপায় নেই। বাড়ির দালানে এসে কুয়া থেকে পানি নিয়ে মাথায় ঢাললো ফারহা। বাড়ির কাজের মেয়ে সুরাইয়া আতকে ওঠে, দৌড়ে ভেতরে গেল। বড় চাচি, ও বড় চাচি, দেখে যাও ফারহা আপা কি করতেছে।
ও বড় চাচি, বড় চাচি। রান্নাঘরে ব্যস্ত ছিলেন আরিফা আহমেদ, সাথে ছিল জয়নাল আহমেদের স্ত্রী শাইলা আহমেদ। সুরাইয়ার চিৎকার শুনে বেরিয়ে এলেন ওনারা। বাড়ির পুরুষরা আপাতত কাজে বেরিয়েছেন। আরিফা সুরাইয়াকে এক ধমক লাগিয়ে বলল, কি হয়েছে কি, এমনভাবে চিৎকার করছিস কেন? সুরাইয়া রীতিমতো হাঁপাচ্ছে। ছোট চাচি, গিয়ে দেখো ফারাহা আপা কি করছে। ফারহার নামটা শুনে বুকের মধ্যে ধক করে উঠল আরিফা আহমেদের। দ্রুত পায়ে বাইরের দালানে গেলেন। কুয়া থেকে একের পর এক বালতি পানি নিয়ে মাথায় ঢালতে ব্যস্ত ফারহা। শাইলা তাড়াতাড়ি গিয়ে বালতিটা টেনে ধরল। ফারহা, এসব কি করতেছিস? বালতি ফেলে দিল শাইলা আহমেদ। আরিফা গিয়ে ঠাস করে একটা চড় বসালেন ফারহার গালে। কি করছিস এগুলো? দুদিন হলো জ্বর কমেছে, আর তুই আজকে আবারও এইভাবে পানি ঢেলেই চলেছিস, তাও আবার কুয়ার ঠান্ডা পানি। নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ফারহা, বারংবার মস্তিষ্কে ওই মহিলাগুলোর বাজে মন্তব্যগুলো মাথা নাড়া দিচ্ছে। বিনা বাক্য ব্যয় গটগট করে বাড়ির ভেতরে পা রাখল সে। চুপচাপ এগিয়ে যেতে লাগলো ওপরের দিকে। সালোয়ার স্যুট থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে মেঝেতে, তাও সে থেমে নেই। ওপরের সিঁড়ি বেয়ে 2 তলার ঘরে গেল। আরিফা আহমেদ চিন্তিত হলেন, ফারহা তো শুধু শুধু এমনটা করবে না। শাইলা আহমেদ সুরাইয়াকে তাড়া দিল, সুরাইয়া পানিগুলো মুছে নে তো, এক্ষুনি তোর চাচারা কাজ থেকে চলে আসবে। সুরাইয়া রাগলো, ইস, এই ফারহা আপার লাইগা তারে ডাবল কাম করতে হইতেছে, ভাল লাগে না। মনে মনে বিড়বিড় করতে লাগলো সুরাইয়া। রুমে গিয়ে দরজাটা বন্ধ করে জানালার কাছে চুপটি করে বসে রইল ফারহা। বুকের ধুকফুকানির তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 17 বছর বয়সে কত কি দেখে নিল সে, কত মানুষ চিনে নিল। পুরো জীবন তো এখনো বাকি, আর কি কি দেখতে হবে আল্লাহ মালুম। উঠে গিয়ে বাথরুমে গিয়ে জামা ছেড়ে বেরিয়ে এলো ফারহা। বিছানায় মাথা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে হানা দিল আঁখি পটে। আরিফা আহমেদ উকি দিয়ে দেখে গিয়েছেন এক নজর, মেয়েটা ঘুমাচ্ছে, তাই আর বিরক্ত করছেন না। স্নেহা আসলেই জানতে পারবে কি হয়েছিল। দরজা আলগোছে বন্ধ করে চলে গেলেন আরিফা আহমেদ। সমুদ্রের উত্তাল ও ভয়ঙ্কর রূপ প্রকৃতির এক অদ্ভুত শক্তি প্রদর্শন করে। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে ইতিমধ্যে। সূর্যের আলো একদম ম্লান। মেঘের ভেতর বিদ্যুৎ চমকাচ্ছে, যেন আকাশ নিজেই ক্ষুব্ধ হয়ে উঠেছে। জাহাজ এগিয়ে চলেছে সামনের দিকে, টহল দিচ্ছে। বিশাল বিশাল ঢেউ বাতাসের দাপটে সাগরের বুক চিরে উঠে আসছে। একটু পর পরই ঢেউগুলো একে অপরের ওপর আশ্রয় পড়ছে জাহাজের দিকে, যেন বিশাল জলদত্ত নাচছে। সফেদ ইউনিফর্ম, মাথায় সাদা রঙের টুপি যেখানে গোল্ডেন ব্রেড লাগানো, কাঁধে লাগানো ব্যাজ, হাতেও ব্যাজ লাগানো, কালো রঙের পালিশ করা বুট জুতো পরা। ধীরে ধীরে জাহাজের শেষ প্রান্তে এসে দাঁড়ালো লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। ঈগল পাখির চক্ষুদ্বয়ে আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিল। কমান্ডার, আমাদের রওনা দেওয়ার সময় হয়েছে। তাসফিনের আন্ডারে কাজ করা একজন লেফটেন্যান্ট নাইম ইসলাম নাম। তাসফিন আরও একবার সমুদ্রর পক্ষে দৃষ্টি বুলিয়ে আওড়ালো। লেফটেন্যান্ট, আমাদের কি এই মুহূর্তে যাওয়া ঠিক হবে? মৃদু হাসল নাইম ইসলাম। কমান্ডার, আপনি চিন্তা করবেন না, এদিকটা বাকিরা সামলে নেবে। তাসফিন বিশেষ কিছু বলল না, বিনা বাক্য ব্যয়ে এগিয়ে গেল জাহাজের ভেতরের দিকে। অনেকগুলো দিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। সেই যে একটি বছর পূর্বে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সব ছেড়ে ছুড়ে এসেছিল, তারপর আর যাওয়া হয়নি। বিশেষ দিনগুলোতে ছুটি পাওয়ার পরেও সে অন ডিউটিতে ছিল। বারান্দায় বড়ইগুলো বড় ডালায় টিপে টিপে ফাটিয়ে রোদে শুকাতে দিচ্ছেন রুবিনা শেখ। গরম চলে আসতে খুব একটা বাকি নেই, তাই তো আগে থেকেই আচার বানিয়ে রাখতে চাচ্ছেন। আচারগুলো গরমে খেতে ভালোই লাগে। বড় আরেকটা ডালা নিয়ে ছাদে উঠে এলো নূপুর শেখ। এই নাও মা, বড় থালার বড়ইগুলো। আদরের ছোট মেয়ে নূপুর শেখ। ভাগ্যক্রমে স্বামীর নামেও শেখ রয়েছে। স্বামী সাইফুল শেখ। নূপুর এবং সাইফুল দুজনেই শেখ বাড়িতেই থাকে।
সাইফুলের আপন বলতে কেউ নেই। একটি ফ্ল্যাটে আলাদাভাবে থাকতো সে। রুবিনা শেখ নিজের পছন্দ করেছিলেন সাইফুলকে, অতঃপর আয়োজন করে বিয়ে। বিয়ের পর একটা ছোট্ট ছেলে হয় তাদের। ছেলেকে নিয়ে ফ্ল্যাটে সারাদিন একা থাকতে হয় নূপুরকে। মাঝে মধ্যে সাইফুল কাজের সূত্রে বাইরে যাওয়া আসা লাগেই। এই জন্য ছেলে মাহিনকে নিয়ে একা একা থাকতে পারে না নূপুর। রুবিনা নাতনিকে ভীষণভাবে মিস করেন। অতঃপর আর থাকতে না পেরে সাইফুল শেখকে জোরপূর্বক শেখ বাড়িতে নিয়ে আসে। মাহিন ফুটবল নিয়ে খেলা করতে ব্যস্ত। নূপুর মায়ের পাশে বসলো। রুবিনা শেখের দেবর আলতাফ শেখ আপাতত বাড়িতে নেই। ওনার স্ত্রী রাইমা শেখ রান্নাঘরে আছেন। আম্মু, ভাইয়া সকালে ফোন করেছিল, কথা বললা না যে? মুখ কুঁচকে নিলেন রুবিনা শেখ। তাসফিনের সঙ্গে কথা বলেন না তিনি আজ 1 বছর হলো। সেই যে ছেলেটা গিয়েছে, এরপর আর ফেরেনি। আজকে যদি বিয়েটা মেনে নিত, তাহলে তো মাহিনের মতোই একটা বাচ্চা থাকতো। ছেলে যেমন জেদি, তার মাও তেমন। ওর কথা একদম বলবি না নূপুর। সেদিন কি করেছিল ভুলে গেছিস নাকি? হেসে ফেলল নূপুর। আম্মু, এই জন্য তুমি ভাইয়ার সঙ্গে কথা বলবে না? দিব্যি তো সৌহার্দ্য ভাইয়ার সঙ্গে কথা বলো। চুপ রইলেন রুবেনা শেখ। ঝুমুর কোথায়? ঝুমুর কলেজে গেছে। ঝুমুর, নূপুর এবং তাসফিন ভাই বোন। সৌহার্দ্য দেবরের বড় ছেলে। তাদের একটাই ছেলে। ফোনের টুং শব্দ হওয়া মাত্রই গামছায় হাত মুছে নিল নূপুর। চোখ দুটো তার চকচক করে ওঠে। নাও, এসে গেছে আবারও ফোন। এই নাও, কথা বলো। মুখ বাঁকিয়ে নেন রুবেনা শেখ। মায়ের বাচ্চামো দেখে আবারও হেসে ফেলল নূপুর। হ্যালো ভাইয়া, ভাইয়া কেমন আছো? তাসফিন গাড়িতে। গাড়ি চলছে আপন গতিতে। জঙ্গলের পথে রওনা হয়েছে তারা। সঙ্গে রয়েছে আরো কিছু কমান্ডোরা। বন্ধুদের নিয়ে বাড়ির পথে বেরিয়েছে তাসফিন। মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আর মাহিন কোথায়? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। মাহিন খেলছে। এই মাহিন, মামার সাথে কথা বলবি না? মাহিন ছুটে এলো বলটা ফেলে। ছোট হাতে কানে ফোনটা ধরে। হ্যালো বড় মামা, কেমন আছো তুমি? আধো আধো কণ্ঠস্বর শুনে প্রাণ শক্তি খুঁজে পেল তাসফিন। আমি ভালো আছি মামা, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি মামা। মামা মামা, তোমার বোন আমাকে সব সময় বকে। নিজের নামে ভাইয়ের কাছে নালিশ করছে, তাও আবার নিজের পেটের সন্তান। থতমত খেয়ে গেল নূপুর। তাসফিন চমৎকার হাসলো। আচ্ছা মামু, আমি বাড়িতে আসলে তোমার আম্মুকে বকে দেব। কান মলে দিল নূপুর। গাল ফুলিয়ে ফেলে মাহিন। আবারও একই সঙ্গে বলে, মামা আমাকে মেরেছে তো। তুমি আম্মুকে ফোনটা দাও তো, আমি বকা দিচ্ছি। চোখে মুখে আনন্দের ছড়াছড়ি মাহিনের। 5 বছরের ছোট ছেলেটা মাহিন। হ্যাঁ ভাইয়া বলো। তাসফিনের ধমকের সুরে বলে, এই একদম তুই মাহিনকে কিচ্ছু বলবি না নূপুর। আমি কি বললাম ভাইয়া? ও তো সারাদিন। চুপ কর, আমি ওর সম্পর্কে আর একটা কথাও শুনতে চাই না। বিষণ্ণতা ছেয়ে গেল নূপুরের মুখায়ব জুড়ে। নূপুর, জি? আম্মু কোথায়? পাশে বসে কথা শুনছে। ওনাকে ফোনটা দে। নূপুর ফোনটা এগিয়ে দিল রুবেনা শেখের দিকে। তিনি কথা বলতে চান না, তারপরেও জোরপূর্বক ফোনটা দিল নূপুর। কি হেসে ফেলল তাসফিন মায়ের অভিমানী কণ্ঠস্বরে। ছেলে ফোড়ন কেটে বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনার কণ্ঠস্বর এমন কেন? একদম ন্যাকামি করে কথা বলবি না তাসফিন। মায়ের রাগ মিশ্রিত কথাগুলো শুনে হেসে ফেলল তাসফিন। আপনার হাজবেন্ড কি আপনাকে কিছু বলেছে নাকি? এতটা রাগ করেছেন কেন? তেতে উঠলেন রুবেনা শেখ। তোর মতো না, তোর বাপও। তুই যে কেন এমন আল্লাহ মালুম। একে তো নিজের বউকে ফেলে চলে গেলি, এখন আবার মস্করা করছিস আমার সঙ্গে। বিয়ে করা বধূকে ফেলে আসা স্মৃতিগুলো মস্তিষ্কে নাড়া দেয় তাসফিনের। চোয়াল শক্ত হয়ে এলো তাসফিনের। রাগলো সে, তবে তা সংযত করতে হবে এই মুহূর্তে। এটা কি আমার দোষ আম্মু? তুমি বললে বিয়ে করতে, করলাম বিয়ে। এখন যে সংসার করতে হবে, এটা তো বলনি। রুবিনা শেখ দাঁতে দাঁত পিষলেন।
1 বছর ধরে বাড়ি ফিরলি না তুই। যদি ফিরতি, সংসারটা যদি করতি, তাহলে আজকে মাহিনের মতো তোরও একটা বাচ্চা থাকতো। মায়ের কথায় চুপ থাকতে পারল না তাসফিন, সশব্দে হেসে ফেলল। তুমি আর বদলাবে না আম্মু। রুবেনা শেখ কিছু বলতে নিবেন, তার পূর্বেই তাসফিন ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, আম্মু ফোন রাখছি কেমন, পরে কথা হবে। চট করে ফোনটা রেখে দিল তাসফিন। রুবেনা শেখ সন্দিহান দৃষ্টিতে তাকালেন, বিড়বিড় করে বলেন, ওর আবার কি হলো? হলুদ রঙা শাড়ি, হাতে পায়ে হলুদ রঙের বাহারি চুড়ি এবং কানের পিঠে গুজে নিয়েছে অলকান্দ ফুল। নিজেকে আয়নায় দেখে মুচকিয়ে হাসল ফারহা। বাধাই করে লজ্জা মাখা মুখশ্রী নিয়ে বলল, ওরে ফারহা, এই রূপে তুই বাইরে গেলে তো সবাই জ্ঞান হারাবে রে। হতে পারে রূপের আগুনে ঝলসে যাবে। ইস! আয়নায় নিজেকে দেখে হাসল ফারহা। আজকে তার আর স্নেহার ছোটবেলার বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান। সকাল সকাল যাবে ওরা, বেশি দেরি করা যাবে না। পায়ে উঁচু হিল জুতো পরে বেরিয়ে পড়ল ফারহা। দালানের কাছে আসা মাত্রই পিছন ফিরে তাকালো। নবীন দাঁড়িয়ে আছে। ফারহা, কোথায় যাচ্ছিস? নবীন ফারহার বড় ভাই, বয়সের গ্যাপ 2 বছরের। শায়লা আহমেদের ছেলে তিনি। ওমা, তুমি জানো না? ও, তুমি জানবেই বা কি করে, তুমি তো ছিলেই না। আচ্ছা শোনো, আজকে বেলির গায়ে হলুদ ভাইয়া, ওই অনুষ্ঠানেই যাচ্ছি। পা ফেলে এগিয়ে এলো নবীন। স্নেহা কোথায়? ও কি তোর সঙ্গে যাবে? আরে ও তো বাইরেই। এসে গেছি। দালানের কাছে এসে দাঁড়ালো স্নেহা। সেও হলুদ রঙা শাড়ি জড়িয়েছে। নবীন মৃদু হেসে বলল, আরে বাহ, 2 রাজকন্যাকে তো মাশাআল্লাহ সুন্দর লাগছে দেখতে। স্নেহা এবং ফারহা দুইজনেই হাসলো। নবীন ফোনটা বের করে দুজনের ছবি তুলল। পকেটে ফোনটা গুজে বলল, চল, আজকে আমি তোদেরকে পৌঁছে দিয়ে আসি। ফারহা ব্যস্ত কণ্ঠে আওড়ালো, আরে ভাইয়া লাগবে না, তোমাকে শুধু শুধু কষ্ট করতে যেতে হবে না। তাছাড়া রাস্তায় তো আমাদের আরো ফ্রেন্ডরা থাকবে, ওদের সঙ্গে নিতে হবে। তাহলে তোমার দেরি হবে, আর তুমি এতক্ষণ অপেক্ষা করবে নাকি বলো? কষ্ট হবে না বুঝি? সশব্দে হেসে ফেলল নবীন। ফারহা গালটা টেনে বলল, ওরে পাকা বুড়ি একটা, আচ্ছা ঠিক আছে, যা তোরা। আর হ্যাঁ, সাবধানে যাবি কিন্তু। ফারহা হেসে উত্তর দিয়ে মাথা নিচে দোলায়। অতঃপর স্নেহা আর ফারহা দুজনেই বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে লোকমুখে শুনেছে এলাকার শেষ প্রান্তে যে রফিক আজাদ, ওনার বড় রিসোর্ট, সেটা নাকি নেভি কমান্ডোরা উঠেছে। নেভির কমান্ডোররা? শব্দটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করল ফারহার। থমকালো তার হৃদয় স্পন্দন, পা জোড়া থামলো তার। স্নেহা আশ্চর্যের ন্যায় তাকিয়ে রইল। কিরে, থেমে গেলি কেন ফারহা? দেরি হচ্ছে তো। ফারহা হেসে ওপর নিচ মাথা দোলায়। অতঃপর স্নেহা আর ফারহা দুজনেই বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে লোকমুখে শুনছে এলাকার শেষ প্রান্তে যে রফিক আজাদ, ওনার বড় রিসোর্ট, ওখানে নাকি নেভির কমান্ডাররাও উঠেছে। নেভির কমান্ডার শব্দটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করল ফারহার। থমকালো তার হৃদ স্পন্দন, পা জোড়া থমকালো তার। স্নেহা আশ্চর্যের ন্যায় তাকিয়ে রইল। কিরে, থেমে গেলি কেন ফারহা? দেরি হচ্ছে তো। ফারহা এক চুলও নড়ল না, দাঁড়িয়ে রইল ঠায়। যে লোকগুলো আলোচনা করছিল হেঁটে চলেছে নিজেদের মতো। স্নেহা পেছন ফিরে ফারহার দিকে এগিয়ে এলো। ফারহা, কিরে, কি হয়েছে তোর? ওষ্ঠদয় তিরতির করে কাঁপছে ফারহার। নেভির কমান্ডার, 1 বছর পূর্বে যার সঙ্গে তার বিয়ে হয়েছিল, সেই অচেনা পুরুষ নাকি নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডার। তুই শুনলি স্নেহা, ওরা কি বলল? স্নেহা ভুরু কুঁচকে নিল। হ্যাঁ, শুনলাম তো। রফিক আজাদ ওনার রিসোর্টে কমান্ডাররা উঠেছে, তাতে তোর কি হলো? ফারহা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কি বলবে? না, আপাতত বলার প্রয়োজন নেই। আগে সঠিকটা জানার প্রয়োজন নেই তাকে। না, বলছিলাম যে এর আগে তো কখনো আমরা সচক্ষে নেভিদেরকে সামনে থেকে দেখিনি, তাই ভাবছি ফেরার সময় যাব, কি বলিস?
স্নেহা চকিত ঘাড় ফিরিয়ে তাকালো। কি বললি? তুই নেভিদের দেখতে শেষ প্রান্তে যাবি? ফারহা বিরক্ত হলো। তো কি হবে গেলে? হাঁটতে লাগলো ফারহা। স্নেহা দ্রুত গতিতে পা বাড়ায়। এই চাচি জানলে কি হবে ভাবতে পারছিস? কিচ্ছু হবে না রে, তুই যাবি কিনা বল। অজ্ঞতা যেতে হবে স্নেহাকে, কিছুই করার নেই, আপাতত যেতেই হবে। আকাশের নীলিমায় সূর্যের মেঘমাখা সোনালি আভা, পাখিদের ঘরে ফেরার ব্যস্ততা, আর বাতাসে এক ধরনের মিষ্টি প্রশান্তি। নর্মাল ট্রাউজার আর তার সঙ্গে ব্ল্যাক টি শার্ট, ট্রাউজারের পায়ের দিকটায় ম্যাচিং করা লেস লাগানো। পকেটে হাত গুজে রিসোর্টের চারিদিকে ঘুরে দেখছে তাসফিন। রিসোর্টের পেছন দিকে নারকেল গাছের বাগান। ধীরে ধীরে রোদেলা আকাশ মুহূর্তেই যেন মেঘে ঢেকে গেছে। আকাশ পানে এক পল দৃষ্টি ফেরায় তাসফিন। বাগানের দিকে কারোর পায়ের খচখচানির শব্দ শুনে কান খাড়া হয়ে এলো তার। সতর্ক ভঙ্গিতে পা টিপে টিপে এগিয়ে গেল তাসফিন। হলুদ রঙের আঁচল নজরে এলো তার। ঈগল চক্ষুদ্বয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। কে ওখানে? পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ফারহা। তারা এসেছিল লুকিয়ে লুকিয়ে নেভিদেরকে দেখবে বলে, অথচ বাগানের দিকে আসতে গিয়েই হিল জুতো জোড়া সমস্যা করলো। একটা জুতোর হিল ভেঙে গেছে, সেটা তুলতেই ব্যস্ত সে। সামনের দিকে দাঁড়িয়ে আছে স্নেহা। আকস্মিক তাসফিনকে দেখে চিৎকার করে দৌড় লাগায় স্নেহা। ফারহা পালা পালা! ফারহা জুতো জোড়া ফেলে দৌড় লাগালো, কিন্তু তাতেও ব্যর্থ হলো সে। বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে তার নরম তুলতুলে হাতখানা কেমন যেন হলো। ঠিক তৎক্ষণাৎই টুপটুপ করে বৃষ্টি শুরু হলো। ধীরে ধীরে তা ঝনঝন শব্দ তুলে মাটি স্পর্শ করতে লাগলো। গাছের পাতাগুলো ভিজে চকচক করে উঠেছে। বৃষ্টি যেন ধরণীকে সতেজ করে তুলতে ব্যস্ত। ধুলোবালি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে চারিদিকটাই। কে তুমি? আবারও একই কণ্ঠস্বর। এবারে ফিরে তাকালো ফারহা। ভেজা স্নিগ্ধ মুখশ্রী দেখে হৃদয় স্পন্দন ধুক ধুক করে উঠল তাসফিনের। ওষ্ঠদ্বয় আলাদা হয়ে এলো, হাতের বাঁধন ঢিলা হলো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনো। সন্ধ্যা ঘনিয়ে এলো। টাওয়াল দিয়ে মাথা মুছছে। বারান্দায় মেলে দিল ফারহা। দৃষ্টি তার বৃষ্টির দিকে। এই তো মধ্যখানে ওপরে কোনো কিছু না থাকায় আকাশ ফেটে বৃষ্টির পানি মাঝখানে পড়ছে। বাড়ি ধুয়ে নোংরা পানিগুলো বেরিয়ে যাচ্ছে ছোট্ট পাইপ দিয়ে। পিলারের কাছে দাঁড়িয়ে আছে ফারহা। মনে পড়ে যাচ্ছে ঘন্টা খানেক আগের দৃশ্য। সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের হাতে বন্দি ছিল তার কোমল হাত। তাকিয়েছিল নির্নিমেষ। চোখের গভীরতায় যে কি যেন ছিল। লম্বা সুঠাম দেহী সুশ্রী চেহারার অধিকারী, গাল জুড়ে চাপা দাড়ি। বৃষ্টির পানিতে ভিজে গায়ের কালো টি শার্টটা লেপ্টে ছিল। হাতের বাঁধন ঢিলে হতেই ছুট্টে পালিয়ে এসেছিল ফারহা। আসার সময় এক নজর পেছনে ফিরে দেখেছিল সে। লোকটা সেই একই ভঙ্গিতেই দাঁড়িয়েছিল। ফারহা, খেতে আয়। মায়ের কণ্ঠস্বর শুনে কল্পনা থেকে বেরিয়ে এলো ফারহা। দ্রুত পায়ে নিচে গেল। ফারহার রান্নাঘরের পাশেই ডাইনিং টেবিল। খেতে বসেছে জয়নাল আহমেদ, সাজ্জাদুল আহমেদ, নবীন আহমেদ আর স্নেহা। পদে পদে হাসি দিচ্ছে স্নেহা। ফারহা টুক করে পাশের খালি চেয়ারে বসে পড়ল। স্নেহার দিকে চোখাচোখি হতেই স্নেহা কটমট করে তাকালো তার দিকে। চোখে চোখেই যেন বলছে, তোর জন্য আমার এই অবস্থা। তুই যদি না যেতি তাহলে বৃষ্টিতে ভিজতে হতো না, আর না আমার হাসিতে হাসিতে জান বের হতো। কথাগুলো মুখ ফুটে বলতে পারল না স্নেহা। চোখে চোখ বুজে নিল ফারহা। হঠাৎ ফুস করে একটা শব্দ হলো। একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো উপস্থিত সবাই। ফারহা কি একটা ভেবে জোরে জোরে হেসে উঠল। আরিফা আহমেদ মেয়ের হাসির কারণ খুঁজে পেলেন না। শাইলা আহমেদ বেকুবের ন্যায় শুধায়, তুই হাসছিস কেন ফারহা? ফারহা কিছু বলতে নিয়েও থামতে হলো তাকে। পায়ে ক্ষীণ ব্যথা অনুভব করলো সে।
স্নেহা পা দিয়ে চেপে ধরেছে তাকে, অজ্ঞাত চুপ থাকতে হয়েছে তাকে। খাওয়া শেষে দুজনেই রুমের দিকে এগোচ্ছে। আকস্মিক ফারহা স্নেহার কানে ফিসফিস করে বলল, আমি কিন্তু শুনেছি তুই হাসি আটকাতে গিয়ে বাদ দিয়েছিস। দাঁত কটমট করে তেড়ে আসে স্নেহা। ফলস্বরূপ এক ছোট লাগালো ফারহা। তোর ভবিষ্যৎ জামাইকে এই কথা বলে দেবো একদিন। ফারহার বাচ্চা, তোকে তো আমি। ফারহাকে আর পাইকে দৌড়ে রুমে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। নিজ রুমে বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে তাসফিন, কপালের ওপর এক হাত রাখা, দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে, অথচ মস্তিষ্ক মন দুটোই আটকে আছে হলদেটে রমণীর আদলখানে। বৃষ্টির পানিতে ভিজে চকচক করছিল তার কবুতরি পেলব, ছোটখাটো দেহখানা, অষ্টধয় কাঁপছিল তীর তীর করে। তাসফিন এক মুহূর্তের জন্য বশীভূত হলো, হারিয়ে ফেলল নিজ সত্তা। দম বন্ধ কর এক পরিস্থিতিতে থমকে ছিল তার হৃদস্পন্দন। চকিত বিছানায় উঠে বসল সে, শান্ত শিথিল দৃষ্টি অশান্ত হয়ে এলো, এলোমেলো দৃষ্টি ফেলল চারপাশে। এক মুহূর্তের জন্য মনে পড়ে গেল তার সদ্য বিয়ে করা বধূর কথা। স্মরণে এলো ফেলে যাওয়া মুহূর্তটা। আচ্ছা, তার ছোট্ট নাদুস নুদুস বউটা এখনো তাকে স্বামী বলে মানে? বিয়ে বাড়িতে লোকমুখে শুনেছে বউ তার বড়ই ছোট এবং নাদুস নুদুস। স্বচক্ষে তো আর দেখেনি তাসফিন, তাই সঠিকটা বলতে পারছে না, আর না পারছে মনের ক্যানভাসে তার আঁকিবুকি করতে। পরেক্ষণে নিজেকে দুটো বিশ্রী গালি দিল সে। পুরো একটি বছর পেরিয়ে গেছে, এখনো কি মেয়েটার জন্য তার জন্য থাকবে? দেখো গিয়ে, বিয়ে করে সংসার করছে বোধহয়। ভালোই হয়েছে তার। প্রফেশনাল কাজের জায়গায় কেউই বিয়েটা তেমন একটা জানে না, ভাই সৌহার্দ্য ছাড়া। বিছানা ছেড়ে বাইরে এলো তাসফিন। বৃষ্টি ধীরে ধীরে কমে আসছে। কৃষ্ণপুর এলাকায় আসার এক বিশেষ কারণ রয়েছে। তাদের টিমের একজন লেফটেন্যান্ট, তার বন্ধু ইকবালের চাচাতো বোনের বিয়ে। যেহেতু তারা এই পথ ধরেই ফিরেছে, তাই তার চাচা ভীষণভাবে চাইলেন বিয়েতে যাতে তারা উপস্থিত থাকে। না করতে ইচ্ছে করল না তাসফিনের। বিয়েটা মিটে গেলেই বাড়িতে ফিরবে সে। বহুদিন পর মায়ের আদলখানি মন ভরে দেখবে, বাবাকে আলিঙ্গন করবে। চমৎকার মুহূর্তগুলো কল্পনা করতে করতে প্রশান্তির নিঃশ্বাস টেনে নিল তাসফিন। তবে অস্থির হচ্ছে হৃদয় পাড়া। কে ওই মেয়েটা? পবিত্র এক মুখের দেখা মিলল, জানতে তো হবেই কে সেই রমণী। সকাল সকাল ঝুমুর কলেজের জন্য তৈরি হয়েছে। আজকে তার অনার্সের এক্সাম আছে। তাড়াহুড়ো করছে সব কিছুতেই। ব্যাগপত্র নিয়ে দোতলা থেকে নেমে এলো। নূপুর সকাল সকাল তাকে বেরিয়ে যেতে দেখে শুধায়, কিরে ঝুমুর, এক্ষুনি চলে যাচ্ছিস? টেবিলের উপরে থাকা এক গ্লাস জুস তুলে চট করে খেয়ে নিল। আরে আপু, আজকে আমার কলেজে এক্সাম আছে তো। নূপুর তাড়াহুড়ো করে খাবার প্লেটে দিল। তাহলে খেয়ে যা, এভাবে খালি পেটে যাবি নাকি? ঝুমুর শুনল না, অসম্মতি জানায়, না না, আমি কলেজে কিছু একটা খেয়ে নেব। পা বাড়ায় সদর দরজার দিকে। কোনোই টেনে ধরে রুবেনা শেখ। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো সব। চুপচাপ খেতে বস। মায়ের ধমক খেয়ে মুখ চুপসে গেল ঝুমুরের। সাইফুল সবে অফিসের জন্য তৈরি হয়ে নিচে এলো। শালিকার চুপসে যাওয়া মুখ দেখে শুধায়, কি ব্যাপার শালিকা সাহেব, মন খারাপ কেন? পাশের চেয়ারে বসলেন সাইফুল শেখ। আর বলো না দুলা ভাই, আম্মু শুধু শুধু জোর করছে আমাকে। খাবার বেড়ে দিচ্ছে নূপুর। রুবেনা শেখ রিজওয়ান শেখকে ডেকে আনলেন খেতে। ঝুমুর, আজকে তো তোমার পরীক্ষা আছে তাই না? বাবার কথায় মাথা দোলায় ঝুমুর। অল্প হাসলেন রিজওয়ান শেখ। খেতে খেতে গল্প জুড়ে দিলেন সাইফুলের শেখের সঙ্গে। তোমার ব্যবসা কেমন চলছে সাইফুল? রুটির টুকরো মুখে পুরে ভদ্রভাবে বলো, আলহামদুলিল্লাহ ভালোই চলছে আব্বু। এই তো গত মাসে আবার রাজশাহী যাব। সাইফুলের যাওয়ার কথা শুনে হাত থেমে গেল নূপুরের। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তার পানে।
সবার অগোচরে হাসলো সাইফুল। সাইফুল বিভিন্ন যন্ত্রপাতির রপ্তানি করে। রিজওয়ান শেখের শহরের মধ্যে একটা সুপার শপ এবং ধানমন্ডির দিকে আরেকটি সুপার শপ রয়েছে। বাড়ি থেকে 20 মিনিটের রাস্তা। রিজওয়ান আশেপাশে দৃষ্টি বুলিয়ে রুবিনা শেখের উদ্দেশ্যে শুধায়, মাহিন কোথায়? ওকে আনোনি? নূপুর চট করে বলে ওঠে, ও এখনো ঘুমাচ্ছে আম্মু। রুবিনা শেখও বললেন, হ্যাঁ, তোমরা খেয়ে নাও, মাহিন উঠলে আমার সঙ্গে খাবে। রিজওয়ান শেখ আর কথা বাড়ালেন না। যে যার মতো করে খাবার শেষ করে কাজে বেরিয়ে পড়ল। রিজওয়ান শেখ গাড়ি নিয়ে সুপার শপের দিকে গেল। সাইফুল নিজ গাড়িতে ঝুমুরকে নিয়ে বের হয়ে যায়। তাকে কলেজে ড্রপ করে নিজের অফিসে বেরিয়ে যাবে সে। প্লেটগুলো নিয়ে কিচেনে রেখে এলো নূপুর। একটু পর তাদের কাজের মাসি দীপ্তি আসবে। তিনি এলেই ধুইয়ে দেবেন। বিয়ে বাড়িতে যাবে আহমেদ পরিবার থেকে ফারহা, স্নেহা, নবীন, আরিফ আহমেদ এবং শাইলা আহমেদ কত করে বলেছে যাতে করে বেলির বিয়েতে তারা থাকে। গোধূলি নেমে এসেছে, রাত 8টায় বিয়ে। এক্ষুনি বের হতে হবে, না হলে দেরি হয়ে যাবে। কমলা রঙের স্বর্ণের চুড়ির কাজ করা একটি শাড়ি পরেছে আরিফা আহমেদ। শাইলা একই রকম, তবে তা নীলের মধ্যে পরেছে। ফারহা রয়্যাল ব্লুর জারদোসির লেহেঙ্গা, গাঢ় নীল রঙের এই লেহেঙ্গায় ভারী জারদোসির কাজ করা, যা রাজকীয় লুক দেয়। গোল্ডেন থ্রেডের এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা। স্নেহা নিয়ন গ্রিন মিরর ওয়ার্ক লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গার বডি ও দোপাট্টায় ছোট ছোট আয়নার কাজ করা। গাড়িতে বসে আছে সবাই। যত এগোচ্ছে বুকের ধুকপুকানি তীব্র হচ্ছে ফারহার। তার কারণ বোধগম্য নয়। আকস্মিক মনে হচ্ছে কাজের মানুষটা খুবই কাছেই রয়েছে। গোলাপি ওষ্ঠযুগল বারংবার ভিজিয়ে নিচ্ছে সে। বিয়ে বাড়িতে যেতে হাঁসফাঁস লাগছে তার। কেন জানি মন পাড়ায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার সম্ভাবনা দোলা দিচ্ছে। মনে মনে আল্লাহকে ডাকছে ফারহা, হে আল্লাহ, কিছু হবে না তো? কেন জানি ভয় হচ্ছে, আপনি সাহায্য করুন আল্লাহ। ফারহাকে চিন্তিত দেখে স্নেহা ফিসফিসিয়ে শুধায়, কি হয়েছে তোর? কই কিছু না তো। দেখ, একদমই মিথ্যা বলবি না। কাল থেকে দেখছি কেমন একটা করছিস। চাচিকে বলবো নাকি? ফারহা ঘাবড়ে গেল। স্নেহার সন্দেহ দূর করতে মেকি মন খারাপ করে বলল, আরে তেমন কিছু না, ওই যে বেলির বিয়ে যাব তাই ভয় করছে। হেসে ফেলল স্নেহা, ও এই ব্যাপার? আরে একদিন আমিও মন খারাপ করব যেদিন তোর বিয়ে ফারহা চকিত দৃষ্টি ঘুরিয়ে নিল। দৃষ্টি ফেলল আকাশ পানে। স্নেহা অপরাধীর মুখ করে বসে রইল। ভুলবশত অতীতের তীক্ষ্ণ স্মৃতিগুলো মনে করিয়ে দিয়েছে সে। বাড়িতে চলছে অতিথিদের আপ্যায়ন। বিয়ে শুরু হবে আরো একটি ঘন্টা পর। নাচ, গান, হাসি আড্ডায় মুখরিত চারিপাশ। এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে ফারহা। প্রবলেম হয়ে গেছে তার। লেহেঙ্গার সঙ্গে পরিহিত ব্লাউজের ফিতাটা খুলে গেছে। লজ্জায় আড়ষ্ট হয়ে ওড়নাটা টেনে নিজেকে ঢেকে নিল। স্নেহাটা নেই, বেলির কাছে আছে। ওখানে বরের বন্ধুদের সঙ্গে সবাই মিলে দুষ্টুমি করতে ব্যস্ত। আশেপাশে কোথাও আরিফা আহমেদ আর না শায়লা আহমেদকে দেখতে পাচ্ছে ফারহা। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক অপরিচিত ছেলে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বিষয়টা খেয়াল করেনি ফারহা, আর খেয়াল করলেও তার ছোট্ট মস্তিষ্কে প্রভাব ফেলতে পারেনি। ওড়নার এক অংশ লুটিয়ে পড়েছে পিঠ বেয়ে, সেই দিক পানে নজর নেই তার। সে তো ফিতা ধরে দাঁড়িয়ে আছে, কাউকে খুঁজে চলেছে, বলতে চাইছে নিজের সমস্যার কথাটুকু। কুনুইয়ে উষ্ণ ছোঁয়া পেয়ে ফিরে তাকালো ফারহা। মুখশ্রী দেখার পূর্বেই তাকে টেনে নিয়ে এগোতে লাগলো ডান দিকে। অপরিচিত একজন পুরুষ আরো খানিকটা এগিয়ে গিয়ে একজন ভদ্র মহিলাকে আঙ্গুলের ইশারায় ডাকলেন। মহিলা সহসা এগিয়ে এলেন। কিছু একটা বলতেই ভদ্র মহিলা কাছে এলো ফারহা। দেখি, পেছন ঘোরো, আমি ফিতাটা বেঁধে দিচ্ছি। ভড়কালো ফারহা, তবে প্রতিউত্তর না করে পেছনে ফেরে।
ভদ্র মহিলা ফিতাটা বেঁধে দিলেন। ভারী মিষ্টি মেয়ে। ফারহা কিছুই বলল না, নিজ জায়গায় ফের চলে গেলেন ভদ্র মহিলা। সামনে দাঁড়ানো পুরুষ এগিয়ে যেতে লাগলো। ফারহা আইটাই করে জিজ্ঞাসা করলো, শুনুন। সহসা ফিরে তাকালো তাসফিন শেখ। তাসফিনকে দেখে পিলে চমকে ওঠে ফারহার, কম্পিত হয় বক্ষস্থল। আপনি? সেদিন নারকেল বাগানে হাত ধরা লোকটাকে দেখে হৃদয়ের স্পন্দন যেন বেড়ে গেল। ফাঁকা ঢোক গিলল সে। তাসফিনের চোখে হাসল, মুখশ্রী জুড়ে অদ্ভুত গাম্ভীর্যের ভাব। কি ভেবেছিলে আমি ধরতে পারবো না? আরেক দফা চমকে উঠল ফারহা। সে তো শুধু দেখতে গিয়েছিল নেভিরা দেখতে কেমন হয়, সামনাসামনি কখনো দেখেনি তো, তাই এখন এই লোকটা কি তাকে ধরতে এসেছে? ফের সামনে থেকে শব্দ এলো, লেফটেন্যান্ট কমান্ডার তাস। পরের বাক্যটুকু উচ্চারণ করার পূর্বেই ফারহা পেছনে ফিরে ছুট লাগালো। এখানে থাকা মানেই বিপদ, কখন তাকে ধরে নিয়ে যায় আল্লাহ মালুম। আরিফা আহমেদকে খুঁজতে লাগলো ফারহা। অবশেষে দেখাও মিলল। বেলির মায়ের সঙ্গে কথা বলাতে ব্যস্ত তিনি। ফারহা চুপটি করে সেখানে চলে গেল। চুপচাপ ভালো বাচ্চাদের মতো করে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তুলে সন্ধানী দৃষ্টিতে তাকালো আশেপাশে। লোকটা আসছে না তো। সামনে নজর যেতেই দেখতে পেল তার দিকেই তাকিয়ে আছে কমান্ডার। আখিদ্বয় ছোট হয়ে এলো তার, ঘন পল্লব বারংবার ফেলছে। সামনে প্রায় 5 জনের মতো পুরুষ, সবাই একই রকমের সেজেছে। কালো স্যুট, ভেতরে অফ হোয়াইট শার্ট। কমান্ডাররা একই পোশাকে আছে, শুধু তার চুলগুলো স্প্রে করা। আবারও ফাঁকা ঢোক গেল ফারহা। সামনের পুরুষের দৃষ্টি যে তীক্ষ্ণ। বুকে হাত ভাঁজ করে সম্পূর্ণ দৃষ্টি তার দিকেই নিক্ষেপ করেছে। আকস্মাৎ দৃষ্টি বদলায় তাসফিনের। আরিফা আহমেদকে দেখে চমকিত হলো। ওনাকে চিনতে বেগ পেতে হলো না। কপাল বেয়ে ঘাম গড়িয়ে গেল তার। তবে কি তাসফিন যা ভাবছে তা কি সত্যি? এই মেয়েটাই তার? নিজের ভাবনাকে ধিক্কার জানিয়ে বলল, এসব কি ভাবছি আমি? কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো তাসফিন। সৌহার্দ্য দাঁড়িয়ে আছে। ভাইয়া, কি হয়েছে তোমার? চিন্তিত দেখাচ্ছে যে। তাসফিন সংকুচিত স্বরে বলল, না, তেমন কিছু হয়নি। সৌহার্দ্য মৃদু স্বরে বলল, তুমি কি ওনাকে দেখেছো? ওই যে আরিফা আন্টি। হুম। তাসফিন ছোট্ট করে জবাব দিল। সৌহার্দ্য ফোনটা এগিয়ে দিতে দিতে বলে, আম্মু অনেকক্ষণ ধরেই কল করছে, তোমার ফোনটা আমার কাছেই ছিল। কিছু একটা ভাবলো তাসফিন, অতঃপর ফোনটা হাতে নিয়ে বাইরের দিকে এগিয়ে গেল। রুবিনা শেখ অপর পাশে ফোনের অপেক্ষায় রয়েছেন। তাসফিন কলটা রিসিভ করা মাত্রই ধমক দিয়ে বললেন, তাসফিন, তুই এমন কেন? কতক্ষণ ধরে কল করছিলাম। রুবিনা শেখকে অবাক করে দিয়ে তাসফিন শুধায়, আচ্ছা মা, ওই যে আমার বিয়ে করা হবু বউ ফেলে গিয়েছিলাম না, তার ছবি থাকলে দাও তো। তেলে বেগুনে জ্বলে উঠলেন রুবিনা শেখ। ফেলে গেছে 1 বছর আগে, একবার ঘুরেও দেখার প্রয়োজন বোধ করেনি, এখন আসছে ছবি চাইতে। তুই আমার সামনে থাকলে কান ছিঁড়ে ফেলতাম তাসফিন। 1 বছর আগে মনে ছিল না বউটাকে এক নজর দেখে যাই? মাসের পর মাস বাইরে থাকলি, জাহাজ নিয়ে ঘুরঘুর করলি, অথচ ফোনটা করে জানতেও চাইলি না তোর বউয়ের কথা। আরে জানতে চাইবি কি, তুই তো বউ ঘরেই তুলিস নাই। বেয়াদব ছেলে একটা। আজকে তোর শখ হয়েছে বউ দেখার, এই তোর লজ। টুটটুট শব্দ করে ফোনটা কেটে গেল। হুম, কেটে যায়নি, তাসফিনই কেটে দিয়েছে। এত লম্বা ভাষণ শোনার পর আরো কিছু শুনতে ইচ্ছে করলো না তার। ভেতরে ফিরে এলো তাসফিন। আশেপাশে তাকিয়ে সন্ধানী দৃষ্টিতে খোঁজ করলো রমণীকে, অথচ তার দেখা নেই। খোঁজ নিতেই হবে। কে এই মেয়ে? যদি অপরিচিত হয় তাহলে ভালো, আর যদি পরিচিত হয় তাহলে তো আরো ভালো। 1 বছর স্বামীর থেকে দূরে থাকার অপরাধে তাকে বন্দি বানাবো। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আ আ আ আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। থেমে গেল ফারহা।
থামতে হলো তাকে। নিচে দুজন লোক এসেছে, দোতলা থেকে দেখতে পাচ্ছে সে। কিন্তু এরা কারা? মধ্যখানে সোফায় বসে আছেন জয়নাল আহমেদ আর সাজ্জাদুল আহমেদ। লোক দুটো কথা বলছে তাদের সঙ্গে। ফারহা লক্ষ্য করে দেখে চোখ মুখ কঠিন হয়ে আছে জয়নাল আহমেদের। আপনার সাহস কি করে হলো এইসব বলার? জুতো দেখেছেন? সেটা দিয়ে পিটিয়ে ঠিক করব। আকস্মাৎ এমন কথা শুনে স্নেহা আর ফারহা দুজনেই চমকে ওঠে। শাইলা আহমেদ দৌড়ে এলেন স্বামীর চিৎকার শুনে। কি হয়েছে? তুমি এখানে কি করছো? ভেতরে যাও। আরিফা আহমেদ এসে শাইলাকে পাশে নিয়েই গেল। জয়নাল আহমেদ হুঙ্কার ছাড়লেন, পরের বার যদি এই কথাটা চিন্তায়ও আসে না, তাহলে গলা কেটে নদীতে ভাসিয়ে দিব। লোক দুটো বিনা বাক্য ব্যয়ে বেরিয়ে গেল। ফারহা এক মুহূর্ত অপেক্ষা করল না, নিচে গেল। জয়নাল আহমেদের কাছাকাছি গিয়ে শান্ত কণ্ঠে শুধায়, কি হয়েছে চাচা? তুমি রাগছো কেন? পবিত্র মুখখানি দেখে রাগ পড়ে গেল জয়নাল আহমেদের। শান্ত কণ্ঠে বলল, ফারহা, আমার জন্য এক গ্লাস লেবু শরবত বানাবি? ওপর নিচ মাথা দুলিয়ে দৌড়ে রান্নাঘরে গেল ফারহা। স্নেহাও নিজের মতো ওপরের ঘরে গেল। শোন, একবার আমার ঘরে আয় তো সাজ্জাদুল। আরিফা, ওকে দিয়ে যাও বনু। ওপরের ঘরে চলে গেল জয়নাল আহমেদ। হঠাৎ কি হলো কেউই বুঝতে পারছে না। শাইলা চিন্তিত মুখে আওড়ালো, ওনার যে কি হয় আল্লাহ মালুম। আরিফা এগোতে এগোতে বলল, আরে ভাবি, ভাইজান এমনি এমনি তো রাগ করেনি, নিশ্চয় কিছু হয়েছে। চাপা দীর্ঘশ্বাস ফেলল শাইলা আহমেদ। রুম জুড়ে পিনপতন নীরবতা। সাজ্জাদুল আহমেদ এবং জয়নাল আহমেদ দুই ভাই বড্ড চিন্তিত। কি করবে এরা? কিছুক্ষণ আগে আসা দুটো লোক, আর কেউ নয়, বাজারের ব্যাপারী। বড় দোকানগুলো তাদের। এলাকায় দাপট নিয়ে চলাফেরা বরাবরই করে তারা। বড় ছেলে নাদিম এক নাম্বারের লুচ্চা। এলাকার এমন মেয়ে নেই যে তাকে তার পছন্দ হয় না। এবারে ফারহার দিকে নজর পড়েছে তার। বিবাহিত জানা সত্ত্বেও বিয়ের প্রস্তাব পাঠায়। আজকেও তাই। তবে কেউ কাউকে বিয়ের প্রস্তাব পাঠালেই যে রাগ করতে হবে তেমন নয়। কিন্তু যখন নাকচ করলেন দুজনেই, ঠিক তখনই তাদের মধ্য থেকে একজন বলেছে, মেয়ের খুঁত আছে, তাই তো এইভাবে ফেলে রেখে চলে গেছে। ব্যাস, মাথা গরম হয়ে উঠেছে জয়নাল আহমেদের। আদরের মেয়ে ফারহা, জন্মের পর নিঃশ্বাস নিতে পারছিল না সে। খুবই ছোট্ট আর দুর্বল ছিল। অন্য স্বাভাবিক বাচ্চাদের মতো ছিল না। না, ভাইয়ের পাটা ঠিক 2 মাস আগেই ভেঙে গিয়েছিল। ফলস্বরূপ সে হুইল চেয়ারে। সেই ছোট্ট বাচ্চা মেয়েকে কোলে নিয়ে আদর করে দিয়েছিল। তাকে দেখে হেসেছিল মেয়েটা। তার নামে মন্দ কথা শুনতে মোটেও প্রস্তুত নন তিনি। আচ্ছা ভাইয়া, সত্যি কি জামাই ফারাহাকে নিতে আসবে না? অপ্রস্তুত হলেন জয়নাল। নিজেও তো চিন্তায় আছেন, আদতে কি কখনো ছেলেটা আসবে? আচ্ছা, ওনাদের কি ঠিক হবে রিজওয়ান শেখকে একবার ফোন করে জিজ্ঞাসা করা? বন্ধুত্বের খাতিরে মেয়েটাকে বিয়ে দিয়েছিল। অবশ্য তাসফিন যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে, তিনি তো দেখেছেন, কিন্তু ওর এই হঠকারিতার সিদ্ধান্তে মোটেও প্রস্তুত ছিলেন না। আমাদের আরো কিছুটা দিন অপেক্ষা করা উচিত সাজ্জাদুল। দেখছিস না, 2-1 দিন পর পরই রুবিনা আপা কল করে ফারহার খোঁজ খবর নেয়। তিনি তো এখনো মেয়েটাকে নিজের ছেলের বউ বলেই মানেন। সাজ্জাদুল ইসলাম তাচ্ছিল্যের সহিত আওড়ালো, যেখানে ছেলেই মেনে নিল না, সেখানে ওনারা মানলেই বা কি, আর না মানলেই বা কি? জয়নাল আহমেদ কি বলবেন বুঝতে পারছে না। সত্যি এবারে কিছু একটা করা প্রয়োজন, না হলে যে এলাকায় মেয়েটাকে রাখা দায় হবে। গত 1 বছরে কম কথা শুনতে হয়নি তাকে। এবারে আর নয়, হয়তো এসপার নয়তো ওসপার। ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি, বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছে তিনি। টুপটুপ করে ঝরে পড়ছে পৃথিবীর বুকে। গাছের পাতা ধুয়ে দিচ্ছে, পানি ঝরছে। রাস্তার ধারের গর্তগুলোতে পানি জমতে শুরু করেছে রীতিমতো। সালোয়ার কিছুটা ওপরে তুলে হেঁটে যাচ্ছে ফারহা। আজকে বুঝি তার সাথেই এমন হওয়ার ছিল। কিছুটা দূরে লালটুর চায়ের দোকানের কাছে দাঁড়ালো।
বৃষ্টিটা একটু কমে এলেই কলেজে যেতে হবে। অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। আজকে স্নেহা আসেনি, বলল তার ভালো লাগছে না। এখন কাউকে না কাউকে তো যেতেই হবে। সেই সুবাদে ফারহাকেই আসতে হয়েছে। বিধিবাম হঠাৎ করে বৃষ্টিটাও শুরু হলো। ভালো হয়েছে বেশি বৃষ্টি শুরু হওয়ার আগেই চলে এসেছে, না হলে ভিজতে হতো তাকে। বাইরের অবস্থা দেখে চিন্তিত হলো আরিফা আহমেদ। মেয়েটা ছাতা ছাড়াই কলেজে বেরিয়েছে, ওইদিকে স্নেহা পড়ে পড়ে ঘুমাচ্ছে। চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন তিনি। নবীনটা জয়নাল আহমেদের সঙ্গে বাইরে গিয়েছে। পুরুষ বলতে সাজ্জাদুল আহমেদ ছাড়া বাড়িতে আর কেউ নেই। সুরাইয়া বাইরের জামাগুলো কেচে দড়িতে মেলে দিতে বাইরে এলো। ছোট চাচি, আমার কাপড়গুলো মেলা দিচ্ছি। কপাল চাপড়াচ্ছেন আরিফা আহমেদ। হায় রে কপাল। আচ্ছা সুরাইয়া, তুই কি চোখে কম দেখিস? সুরাইয়া মাথা চুলকাতে লাগলো। সে আবার কি ভুল করলো? কেন গো ছোট চাচি, আমি আবার কি করলাম? এই যে বৃষ্টি পড়ছে, তুই দেখছিস না? কাপড়গুলো নিশ্চয়ই ছাদের দড়িতে দিয়ে আসছিস। জিভ কাটল সুরাইয়া। সত্যি ভুল করে ফেলেছে সে। ইস, কি লজ্জা! আমি এক্ষুনি নিয়ে আসছি। সুরাইয়া এক মুহূর্তও দাঁড়ালো না, ছুটে গেল ছাদের দিকে। আরিফা আহমেদ রান্নাঘরে গেলেন। মাছের টুকরোগুলো পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দিলেন শায়লা আহমেদ। জানো আপা, সুরাইয়া কি করেছে? ফ্রিজ বন্ধ করে এলো শায়লা আহমেদ। কি করেছে? আর বলো না, বৃষ্টির মধ্যে কাপড় মেলে দিচ্ছে ছাদে। সহসা হেসে ফেলল শায়লা আহমেদ। এখন আবার গিয়ে কাপড়গুলো আনতে গেল। শায়লা আহমেদ হাসতে হাসতে বলল, ওর আর বুদ্ধি হবে না। মুহূর্তের মধ্যেই মলিনতা দেখা দিল আরিফা আহমেদের মুখয়াব জুড়ে। কিরে, তোর আবার কি হয়েছে? আপা, ফারহাকে নিয়ে বড্ড চিন্তা গো। মেয়েটার বুদ্ধি কবে হবে? কথায় কথায় তর্কে জড়ায়, যাকে তাকে শুনিয়ে দেয়। অতিরিক্ত চঞ্চল। ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই বলেন শায়লা আহমেদ, ওসব নিয়ে চিন্তা করিস না। আমাদের ফারহা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, আর ওকে চাঞ্চল্যের কারণেই এতটা ভালোবাসি তা সবাই। সবসময় প্রাণবন্ত হাসিখানা ঠোঁটে ঝুলে থাকে। চাপা দীর্ঘশ্বাস ফেলল আরিফা আহমেদ। তারপরেও আপা, এলাকার লোকজন কি ওকে কম কথা শোনায়? সেদিন স্নেহা এসে বলল, শুনলে না, চেয়ারম্যানের বড় ছেলের বউ নাকি তাকে কথা শুনিয়েছে। সেও পাল্টা শুনিয়ে দিয়েছে। ওসব নিয়ে এত ভাবিস না তো, বাদ দে। মৃদু শব্দে বৃষ্টির পানিতে পড়ছে। আকাশটা ঘন মেঘে ঢাকা। সূর্যের আলো ফুটে উঠতে পারছে না ঠিক মতো। কাঁচা রাস্তা বৃষ্টিতে কাদায় মাখামাখি হয়ে গেছে। মাটির গন্ধ আরো তীব্র হয়ে উঠছে। সালোয়ারের পায়ের অংশ একটু ওপরে তুলে কলেজ গেটে ঢোকে ফারহা। অফিস রুমের বাইরে ভিড় জমেছে। অনেক ছাত্রছাত্রী আজকে এসেছে। আসবেই তো, অনেকেই তো অ্যাডমিট কার্ড নেয়নি। দাঁড়িয়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছে ফারহার। ব্যাগ রেখে বসল সে। এদিক সেদিক তাকাচ্ছে বারংবার। আনমনে ঘাড় ফিরিয়ে ডান দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। আকস্মিক থমকে গেল। আবারও তাকালো সেই দিক পানে। লেফটেন্যান্ট কমান্ডার। দৃষ্টি সূচালো, হাত বোলাচ্ছে ক্লিন শেভ গলাটায়। ফাঁকা ঢোক গিল ফারহা। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। বড় বড় কদম ফেলে এগিয়ে এলো তাসফিন। পালাতে চাইল ফারহা, অথচ তা করার পূর্বেই তীক্ষ্ণ ক্ষোভ মিশ্রিত কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করে। একদম পালাতে চেষ্টা করবে না, তাহলে খুব খারাপ হবে। পা দুটো স্থির হয় ফারহার। কম্পন অনুভব করে সর্বাঙ্গে। ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। আলতো করে ঠোঁট ভিজিয়ে বলল, দেখুন, আমরা শুধু আপনাদের দেখতে রিসোর্টে গিয়েছিলাম, আর কিছুই না। সত্যি, এর আগে কখনো নেভিদের সামনে থেকে দেখিনি, তাই। এখন এটা ধরে যদি আপনি আমাকে ফলো করেন, এটা মোটেও ভালো দেখায় না। আপনি জানেন না, ছোটদের বড়রা ফলো করলে ভালো দেখায় না। ফারহা একবার যদি মুখ উঁচিয়ে চাইতো, তাহলে বোধহয় চমৎকার হাসিটুকু দেখতে পেত তাসফিন শেখের ওষ্ঠর ভাঁজে। শোনো মেয়ে, আমি মোটেও তোমাকে ফলো করে আসিনি, বুঝতে পারছো? আমাদের অতটাও সময় নেই যে তোমার মতো চুনোপুটির পেছনে থাকবো।
আমার কিছু ব্যক্তিগত কাজ আছে, তাই এসেছি। কথাটুকু বলে উল্টো ফিরে গেল তাসফিন। নত মস্তকে উঠিয়ে তাকালো ফারহা। সে কি বেশি বেশি বলে ফেললো? ভাবনায় পড়ে গেল সে। নৈঃশব্দে হাসছে তাসফিন। এগিয়ে চলছে সামনের দিকে। এখানে কলেজে আসার এক বিশেষ উদ্দেশ্য রয়েছে তার। এই কিশোরী কন্যার ব্যাপারে জানাটা প্রয়োজন। যদি অপরিচিত কেউ হয় তাহলে 7 খুন মাপ। যদি পরিচিত কেউ হয় তাহলে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ আজীবনের জন্য বন্দী হবে। আজকে তাদের ফেরার কথা ছিল, অথচ ফেরেনি। বাকি টিমকে পাঠিয়ে দিয়েছে। রিসোর্টে রয়েছে শুধু সৌহার্দ্য আর তাসফিন শেখ দুজনেই। প্রিন্সিপালের কক্ষে অপেক্ষা করছে তাসফিন। অহেতুক সময় নষ্ট করার মতো সময় নেই তার। অথচ আজ সে তাকে এখানেই অনেকটা সময় দিতে হচ্ছে। তবে দোষ কি তাতে? যদি একটুখানি সময় দিয়ে অসময়ে পাশে থাকা মানুষটিকে পেয়ে যায়। হ্যালো মিস্টার তাসফিন শেখ। অর্ধবয়স্ক লোকটি ভেতরে প্রবেশ করে তার সঙ্গে কুশল বিনিময় করে। হ্যালো মিস্টার জায়ান। আমাদের কি সৌভাগ্য, হ্যাঁ, আপনার মতো একজন কমান্ডার এসেছে কলেজে। অল্প হাসল তাসফিন। লেফটেন্যান্ট কমান্ডার পদটি নৌবাহিনীর একজন মধ্য স্তরের অফিসারের র্যাঙ্ক, যা সাধারণত লেফটেন্যান্টের পর এবং কমান্ডারের আগে আসে। এই পদে পৌঁছানোর জন্য সাধারণত কয়েক বছর অভিজ্ঞতার প্রয়োজন হয়। বেশিরভাগ নৌবাহিনীতে লেফটেন্যান্ট পদে 6-7 বছর কাজ করার পর এই পদে পদোন্নতি দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে 28 থেকে 30 বছর বয়সেও কেউ এই পদে পৌঁছাতে পারে। তাসফিন শেখ বয়স 29-এর কোঠায়। নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে নিজ জায়গাটা তৈরি করে নিয়েছে সে। নিজ সাহসিকতার মাধ্যমে অর্জিত হয়েছে লেফটেন্যান্ট কমান্ডার পদটি। দেখুন, এসব বলে লজ্জা দেবেন না। আমি এক বিশেষ কারণে এসেছি। বলতে পারেন ব্যক্তিগত তথ্যর প্রয়োজনে। প্রিন্সিপাল জায়ান আহমেদ চেয়ারে বসলেন। হ্যাঁ হ্যাঁ, বলুন, কি সাহায্য করতে পারি? অদূরে দাঁড়িয়ে একটি ছবি তুলছে তাসফিন। হয়তো একটুখানি অসৎ হয়েছে সে, তবে তাতে আক্ষেপ নেই তার। এই মেয়েটা, ওর সম্পর্কের ডিটেলস সব কিছু আমাকে বলুন। ফারহাকে দেখে ঈষৎ নজর লুকালেন জায়ান আহমেদ। ফারহা সম্পর্কে জানতে চাইছে মিস্টার তাসফিন? ফারহা দুইবার বিড়বিড় করে আওড়ালো তাসফিন। হ্যাঁ, ওই যে বললাম, একটু ব্যক্তিগত প্রয়োজন আছে। গোপনে নিঃশ্বাস ফেললেন জায়ান আহমেদ। মুখয়াব খুব একটা সুবিধার লাগছে না তার। কি হয়েছে মিস্টার জায়ান? কিছু বলছেন না যে? ওর নাম ফারহা আহমেদ, সাজ্জাদুল আহমেদের একমাত্র মেয়ে। বয়স সবে 17 বছর। আমাদের কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। খুব হতাশাজনক কথা হচ্ছে, 1 বছর আগে ফারহার বিয়ে হয়েছিল। কিন্তু কিন্তু তার স্বামী সেই দিনই ফেলে চলে যায়। এই দুর্নাম নিয়ে গত একটি বছর ধরে কাটছে তার।